রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আজকে আমাদের সাথে যে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন আমাদের মাঝে আজ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য বিভাগের এবং বর্তমান সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক মহাশয়। আচ্ছা, আনোয়ারুল দা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি SIR, এটা নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে। তৃণমূল বলছে SIR এর নাম করে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়ে SIR নিয়ে আপনাদের স্ট্যান্ড কি? ঘটনা হঠাৎ করে হচ্ছে যে নির্বাচন কমিশন এই SIR নামকরণ করে হচ্ছে যে গোটা ভারতবর্ষের মানুষকে বিপদের মুখে ফেলেছে আমরা মনে করছি। এই কাজ ভারতবর্ষের সরকার বহু আগের থেকেই করছে, যেটা SIR নামে করতো না, SIRE নামে করতো। তো সেটা হতো প্রতি অক্টোবর মাসে শুরু হতো, জানুয়ারি মাস পর্যন্ত হচ্ছে যে একটা খসড়া তালিকা বের হতো। তাতে ভারতবর্ষে ভোটার অধিকার কারা মারা গেছে, কারা আছে, কারা কি অবস্থায় আছে, নাম, ঠিকানা ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে প্রতি বছর কিন্তু এটা চলে। এতে অসুবিধা হওয়ার কারণ হঠাৎ করে হচ্ছে যে এই নির্বাচন কমিশন হচ্ছে যে SIR নাম করে হচ্ছে একটা রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে যে ইলেকট্রাল শুরু করলো। এর উদ্দেশ্যটা আমরা কিন্তু এখনো পরিষ্কার না। এইবার হচ্ছে যে একজন নাগরিক, তার কাছে নির্বাচন কমিশনই হচ্ছে যে অনেকগুলো বিষয় হচ্ছে, অনেকগুলো তথ্য এমন হাজির করে দিয়েছেন যে তাদেরকে এগুলো করতে হয়েছে। যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে প্যান কার্ড, তারপরে হচ্ছে যে অন্যান্য নাগরিকত্ব ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে আমাদের দেশ স্বাধীনতার পর পরবর্তীকালে হচ্ছে যে অনেকগুলো স্টেপ পার করে আমরা একটা জায়গায় এসে পৌঁছাইছি। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে এত অল্প সময়ের মধ্যে হচ্ছে যে SIR নাম করে মানুষকে হচ্ছে যে বিভ্রান্ত করে দেওয়া, মানুষকে হচ্ছে যে একটা হচবচ একটা অবস্থার মধ্যে হচ্ছে যে ফেলে দেওয়াটা, এইটার পেছনটাই যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা আমরা রাজনৈতিকভাবে অন্তত বুঝি। যে ভারতবর্ষে বিজেপি সরকার বলছে যে ফেক ভোটারদের বন্ধ করবার জন্য SIR চালু হয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন রোহিঙ্গা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং তারা বিভিন্ন রকম জায়গায় হেল্প নিয়ে তারা ফেক আধার কার্ড তৈরি করেছে, ভোটার কার্ড তৈরি করেছে, তাদেরকে ধরবার জন্য এই প্রক্রিয়া। এটা কি মনে করছেন? তাহলে তার আগে যে প্রতি বছর যে কাজটা হতো, বছরে 3বার 4বার করে যে কাজটা হতো, সেটা কি মিথ্যা ছিল? সেটা কি তথ্য সম্বলিত হচ্ছে যে তাদের ভুল সিদ্ধান্ত ছিল? হঠাৎ করে এটা করতে হলো কেন? আর আমরা তো দেখলাম যে বিহারে হচ্ছে 65,000 মানুষকে বাদ দেওয়ার যে তালিকাটা তৈরি হয়েছে, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই খসড়াই হচ্ছে যে বলতে পারছে না যে বাংলাদেশি বা অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে এই রকম মানুষের সংখ্যা কত, এর তথ্য কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। যেটা দেওয়া হয়েছে সেই চিরাচরিত প্রথা অনুপাতে যে মৃত
ভোটার তালিকার থেকে বাদ দেওয়া, ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে, একাধিক জায়গায় নাম আছে, তার তালিকা হচ্ছে যে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তাহলে বিহারে এসআইআর নাম করে যে ঘটনাটা ঘটানোর চেষ্টাটা হলো, কিছু মানুষকে হচ্ছে যে সেখানে বিভ্রান্ত করা, মানুষকে হচ্ছে যে একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দেওয়াটা, এইটার পেছনে হচ্ছে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, আমরা মনে করি। এবং আপনারা জানেন যে এসআইআরটা আজকে হঠাৎ করে হয়েছে এমন তো কথা না। এই বিজেপি সরকার 14 বছর পরে আজকে এই ভাবনাটা আসলো কেন? যে আমরা জানি যে বিজেপি আরএসএস পরিচালিত বিজেপি সরকারের মূল উদ্দেশ্য ছিল যে হিন্দুত্বকে হচ্ছে যে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য কি কি কাজ করা যেতে পারে, সেই কাজগুলো হচ্ছে যে এখন তারা বাস্তবে রূপ দেওয়ার জন্য, তার অন্যতম একটা হচ্ছে এসআইআর। আচ্ছা, বিহারের পর তো পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজের পদ্ধতি শুরু হয়ে গেছে, তো এই এসআইআর কে কি আপনারা মানবেন? তা এসআইআরে আমরা বলছি যে মানুষের হচ্ছে যে জিনিসগুলো তার হাতে প্রমাণপত্রগুলো আছে সেগুলোকে মান্যতা দিতে হবে। কারণ ভোটার কার্ড তুমি দিয়েছো, নির্বাচন কমিশনের ইস্যু, আধার কার্ড তুমি দিয়েছো, হ্যাঁ, তো এইগুলো যখন তোমার দেওয়া এবং প্যান কার্ড তুমি দিয়েছো, এগুলোকে মান্যতা দেবে না কেন? না, এগুলো দাবি নিয়ে আপনাদের বামফ্রন্ট হবে, এবং আপনারা এখন কংগ্রেস আপনাদের শরিক, কংগ্রেসকে নিয়ে সাথে নিয়ে কোনো আন্দোলনের কোনো পরিকল্পনা? না, এখনো পর্যন্ত হয়নি। ইন্ডিয়া ব্লক যেটা গোটা ভারতবর্ষের পার্লামেন্টে এই নিয়ে হচ্ছে যে তারা আলোচনা করছেন, হ্যাঁ, তারা বিরোধিতা করছেন। সেখানে আমাদের যারা এমপি আছেন তারা, আমরা এই ব্লকের সাথে যুক্ত হয়ে আমরা এই মুভমেন্টটা করছি এলাকা ভিত্তিক মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য, হচ্ছে যে আমরা চেষ্টা করছি মানুষকে যে, এবং যে ঠিক আছে সরকার আমাদের কাছে কাগজপত্র, কোন কাগজগুলো চেয়েছে, যেগুলো আছে সেগুলো কেন তুমি মান্যতা দিচ্ছ না, এই কথাটা যেমন বুঝাতে হবে, তেমনি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছে, কিন্তু সেখানে কিন্তু আপনাদের কিন্তু সেইভাবে বামফ্রন্টগতভাবে কোনো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না, এরকম হচ্ছে কেন? তা পরিযায়ী শ্রমিক নিয়ে হচ্ছে যে ও একটা মিছিল করলে তো হবে না। আমাদের সমস্ত জায়গায় হচ্ছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়া, এসডিওর কাছে ডেপুটেশন দেওয়া, আমরা ইসলামপুরে ডিএমের, এই রায়গঞ্জের ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি ডালকোলা আপনাদের দাবিগুলো নিয়ে। হ্যাঁ, দাবিগুলোকে নিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার হচ্ছে যে আমরা আছি, বা মাঠের মধ্যে থেকেই হচ্ছে মানুষকে আমরা চেষ্টা করছি এই কাজটা দেওয়ার জন্য। আচ্ছা আনোয়ারুল দা, 26 বিধানসভা তো আর বেশি দূর নেই, তো আপনারা যে কংগ্রেসের সঙ্গে আপনাদের একটা অ্যালায়েন্স হয়ে আছে বামফ্রন্টে, তা আগামী 26-এর বিধানসভা নির্বাচনে যদি মনে করেন যে পরিস্থিতি কোনো পরিবর্তন হয়, অর্থাৎ বিজেপিকে রুখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে সাথে চায় এবং কংগ্রেসকে সাথে চায়, বামফ্রন্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যাবে? না, ঘটনা তা নয়। আমরা প্রথম থেকেই আমাদের পার্টি কংগ্রেস, যেটা 24তম পার্টি কংগ্রেস হয়েছে, তাতেও আমাদের স্ট্যান্ড হচ্ছে খুব পরিষ্কারভাবে আমরা বলেছি যে ভারতবর্ষে বিজেপিকে ঠেকানোর জন্য বিভিন্ন রাজনৈতিক, যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল আছে, এর পরিধিটাকে বাড়াতে হবে। আমরা যেমন বামফ্রন্টকে মজবুত করব, নিজের পার্টিকে যেমন মজবুত করব, বামফ্রন্টকে মজবুত করব, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী আছে তাদেরকে মজবুত করব, এবং তাছাড়াও হচ্ছে যে ভারতবর্ষে বিজেপি বিরোধী যারা আছেন সেই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বিজেপি আরএসএসকে ঠেকানোর জন্য যা করা দরকার আছে আমরা করব। বিভিন্ন ক্ষেত্র, আঞ্চলিক ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে যারা স্বৈরাচারী শক্তি আছে তাদের বিরুদ্ধে। বিজেপি বিরোধী শক্তির মধ্যে তৃণমূল থাকছে। পশ্চিম বাংলার ক্ষেত্রে বিজেপি ভারতবর্ষে যা করছে, যে শাসনতন্ত্র কায়েম করার চেষ্টা করছে অগণতান্ত্রিকভাবে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি যে পশ্চিম বাংলায় হচ্ছে তৃণমূল একই ধরনের কাজগুলো করে যাচ্ছে অগণতান্ত্রিকভাবে, যে কাজগুলো করে যাচ্ছে তার বিরুদ্ধে। তাহলে আমরা বিরুদ্ধে না, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একটা শ্রেণীকে নিয়ে আছে বলছে, অভিযোগ আপনারা করছেন, এবং তৃণমূলকে বলছেন আরেকটা সম্প্রদায়কে নিয়ে রয়েছে। অবশ্যই, হ্যাঁ, তার বিরুদ্ধে পশ্চিমবাংলায়। তাহলে কি তৃণমূলকে আপনি সাম্প্রদায়িক বলবেন? না, সাম্প্রদায়িক তো আমরা বলছি না, তৃণমূলকে সাম্প্রদায়িক বলছি না, স্বৈরাচারী আমরা বলছি। কিন্তু অভিযোগটা আছে, বারবার আপনারা অভিযোগ করেন যে বিজেপি যেরকম সম্প্রদায়কে করে নিয়ে রাজনীতি করছে,
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যেটাকে আমরা তৃণমূল বলি, তারাও একটা সম্প্রদায়কে নারাজ দিচ্ছে, এটা কিন্তু আপনাদের মধ্য থেকে প্রাধান্য দিচ্ছে, চলে আসে। প্রাধান্য দিচ্ছে। তাহলে কি তৃণমূলকে আপনারা সাম্প্রদায়িক বলবেন? না, সাম্প্রদায়িক আমরা ঠিক বলছি না, কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। যে বিজেপি যেমন একটা সম্প্রদায়কে নিয়ে নাড়াচাড়া করছে, ঠিক এরাও হচ্ছে যে একটা সম্প্রদায়ের কথাবার্তা বলে তারা হচ্ছে যে সেখানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি যে হিন্দু হোক বা মুসলমান হোক বা খ্রিস্টান হোক বা জৈন হোক, তাদের সমস্যাগুলোকে নিয়ে লড়াই করো, এই জায়গাটা আমরা স্ট্যান্ড করতে চাইছি। মানে মানুষের বেসিক সমস্যাকে নিয়ে লড়াই করা দরকার। আচ্ছা আনোয়ারুল দা, আরেকটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে এক সময় আপনাদের বামফ্রন্ট সরকার 235টা আসন নিয়ে ক্ষমতায় এসেছিল এবং তারপর 2011 সালে ক্ষমতায় চলে যাবার পর থেকে আস্তে আস্তে বামফ্রন্ট শূন্য হয়ে গেল। আপনার রাজনীতিতে এরকম ঘটনা ঘটলো কেন? দেখেন, রাজনীতিতে মানুষ হচ্ছে যে ভোটাধিকার প্রয়োগ করে মানুষ সমর্থন কাকে দেবে এইটা আগাম কারো কাছে বলা যাবে না বা আমরা বলতে পারবো না। মানুষ চায়নি, মানুষ চেয়েছিল যে বিকল্প একটা সরকার তৈরি হোক, বিকল্প সরকার তৈরি হয়েছে। মানুষ আবার চাইবে, আমরা মানুষের কাছে আমাদের যে কর্মসূচিগুলো ছিল, আমাদের যে কাজগুলো ছিল, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। নিশ্চয়ই আমাদের কিছু ত্রুটি ছিল, সেগুলোকে সংশোধন করার মানুষের কাছে স্বীকার করছি। মানুষকে বলছি যে আপনারা কম্পারেটিভলি দুটো জিনিসকে হচ্ছে, একদিকে 33-34 বছরের সরকার চলেছে, আর একদিকে হচ্ছে যে 10-11 বছর 15 বছর ধরে একটা সরকার চলছে। ক্ষমতা থেকে আপনারা চলে গেছেন, 14 বছর হয়ে গেছে। 14 বছরের মধ্যে কি কি বিশেষ কারণে আপনাদের ঘটনা ঘটেছে সেটা তো অ্যানালাইসিস হয়েছে, কি কি তার মধ্যে অগ্রাধিকার কি কি আপনারা দিচ্ছেন? না, একটা জিনিস তো আছে যে মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়া একটা কারণ। এই মানুষ থেকে বিচ্ছিন্ন, যেন এই বিচ্ছিন্নতাকে দূর করা যায় তার জন্য হচ্ছে যে গভীরে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, মানুষের যে আশু দাবিগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে যে মাঠে থাকা এবং মানুষের পাশে থাকা, এই কাজগুলো আমরা শুরু করি। না, আমরা দেখতে পাচ্ছি যখন আমরা মিটিং মিছিল বামফ্রন্টের করছেন আপনারা, প্রচুর লোক দেখছি, ব্রিগেড আপনারা ভরিয়ে দিচ্ছেন, কিন্তু ভোট বাক্সে তো তার প্রতিফলন হচ্ছে না, কিন্তু ভোট আসছে না। তাহলে মানুষের কোনো জায়গায় বুঝতে ভুল হয়েছে নাকি বামের ভোট রামের দিকে যাচ্ছে বলে যেটা প্রচার আছে সেটা? এই ব্রিগেড বা জমায়েতগুলোকে কেন্দ্র করে আপনাদের একটা ধারণা ভুল আছে, বুঝলেন তো, যে আমরা যে ভোট পাচ্ছি না এমন কথা না। ব্রিগেডে হচ্ছে যে 8 থেকে 10 লাখ মানুষের জমায়েত হয়, কিন্তু আমরা পশ্চিমবাংলায় যদি অ্যানালাইসিস করেন তাহলে তার থেকে অনেক বেশি ভোট আমরা পেয়ে থাকি। মানুষ যে ভোট দেয় না এমন কথা না, কিন্তু ভোটের যে পরিবেশ থাকা দরকার, গণতান্ত্রিক যে পদ্ধতিটা থাকার কথা, সেইগুলো হচ্ছে যে আজকে নেই। আপনারা দেখেছেন গত পৌরসভা নির্বাচনে রায়গঞ্জের বুকে হচ্ছে যে কিভাবে ছাপ্পা ভোট হয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে মানুষকে হচ্ছে যে ভোট দিতে দিচ্ছে না, জ্যাম করছে। যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে হচ্ছে যে তারা কোলাপস করে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে মানুষ তার যে মনের কথা, সেটাকে প্রকাশ করার জন্য যে সুযোগটা আছে সেই সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করে রাখা হচ্ছে, যার ফলে মানুষের প্রতিক্রিয়াটা হচ্ছে যে জানা যাচ্ছে না। যদি সঠিক পদ্ধতিতে সিস্টেমটাকে চালু করা হয় তাহলে দেখবেন যে পরিস্থিতি। শাসক শ্রেণী তো বারবার বলছে যে আমরা সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করছি, আসলে মানুষই ভোট দিচ্ছে না আপনাদের, সেই জন্য এটাকে উজ্জ্বল ঘটনা তা নয়। সেন্ট্রাল বা কেন্দ্রীয় বাহিনী আমরা কোনোদিন দাবি করিনি যে আমাদের নিজস্ব যা মেশিনারি আছে সেই মেশিনারিটাকে হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে হবে। সেন্ট্রাল ফোর্স আসবে, তাদেরকে এক জায়গায়, আমাদের অভিজ্ঞতা আছে যে সেন্ট্রাল ফোর্স হচ্ছে যে এই আমাদের জেলার যারা আধিকর্তা আছেন তাদের অধীনে কাজ করতে হবে, তাদেরকে কোনো একটা জায়গায় বসিয়ে রাখছে, আর এইদিকে হচ্ছে যা করার তাই করছে, মানে সঠিক ব্যবহার করছে না সেন্ট্রাল ফোর্সকে। এই তো ঘটনা, এই তো মানুষ নিজে। গণতান্ত্রিক ভাবে নির্বাচন করার জন্য আপনারা কি কি মানে কর্মসূচি নেবেন? আমরা বলছি যে আমার ভারতবর্ষের হচ্ছে সংবিধান মেনে হচ্ছে নির্বাচন কমিশন, যার দায়িত্ব যে স্বচ্ছভাবে ভোট করা, এই কাজ, এই দাবি আমরা করছি। এবং এই সিস্টেম যতদিন পর্যন্ত সঠিকভাবে পরিচালনা না হবে ভারতবর্ষের পরিস্থিতি পরিবর্তন ঘটবে না। তার কারণ এটা একমাত্র একদিনের লড়াই করে হচ্ছে যে এটাকে সমাধান করা যাবে না। এর মানে দীর্ঘস্থায়ী হচ্ছে যে এই লড়াই আমাদেরকে করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে যেমন সময় লেগেছিল, তেমনি গণতান্ত্রিক পরিবেশকে
রক্ষা করার জন্য হচ্ছে যে সংগ্রাম আমাদের করতে হচ্ছে। আচ্ছা আনোয়ারুল দা, একটা অন্য প্রশ্নে যাই। সেটা হচ্ছে 2006 সাল থেকে আপনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং স্বাস্থ্য বিভাগও আপনার দায়িত্বে ছিল। তো এই আপনার টার্মে আপনি স্বাস্থ্যের জন্য কি কি কাজ করেছিলেন আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় বিশেষ করে? জেলা কেন্দ্রিক তো না, একটা সরকারের পরিকল্পনা থাকা দরকার। সেটা হচ্ছে যে আমার গোটা সমাজ ব্যবস্থাটাকে হচ্ছে যে আমি কিভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে তার উন্নত জায়গায় নিয়ে যাব, সেই পরিকল্পনাটা হচ্ছে যে কোনো একটা জেলাকে ভিত্তি করে দেওয়া হয় না। সমস্তটা করার ক্ষেত্রে আমাদের যেটা দৃষ্টিভঙ্গি ছিল যে মানুষ যেন ওই 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূর থেকে এসে একটা স্বাস্থ্যকেন্দ্রে যেন পৌঁছাতে না হয়, তার জন্য প্রতি গ্রাম পঞ্চায়েতে আমরা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে গড়ে তোলার জন্য চেষ্টাটা করেছিলাম। সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করেছিলাম, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো, যে মানুষ যেন 8-10 কিলোমিটারের মধ্যে হচ্ছে যে তার পরিষেবা যেন পায়। এই কাজগুলো আমরা কিন্তু শুরু করেছিলাম, যে মানুষকে যেন ওই 30-40 কিলোমিটার দূরে যেতে না হয়। এই পরিকল্পনাটাকে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে তৈরি করে তারপরে তাকে কার্যকারী করার ক্ষেত্রটা যা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে তৃণমূল গভর্নমেন্ট আসার পর হচ্ছে যে সেগুলোকে ধূলিসাৎ করেছে। আজকে আপনারা দেখবেন যে পত্রপত্রিকায় বেরিয়েছে যে মানুষ হচ্ছে যে আমাদের জেলার ক্ষেত্রে বলছি আপনাকে, যে দুটো হাসপাতাল, ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং রায়গঞ্জ হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুটো হাসপাতাল ছাড়া বাকি 6টা হাসপাতালে হচ্ছে রেফার করা হচ্ছে প্রস্তুতি মাদের জন্য, যে রেফারিং ব্যবস্থাটা শুরু হয়েছে। কোনো জায়গায় হচ্ছে যে সিজারিং যে ব্যবস্থাটা করা দরকার ছিল সেগুলো হচ্ছে কোথাও হচ্ছে না। তাহলে আমাদের লক্ষ্য ছিল যে মানুষ যেন 10-12 কিলোমিটারের মধ্যে এই সুবিধাগুলো পায়। এই পরিকল্পনাটা আমরা করেছিলাম, কিন্তু এটাকে ভেস্তে ফেলে দিল তৃণমূল গভর্নমেন্ট আসার পর। তারা স্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে যে আজকে এই জায়গাটা ভেঙে পড়েছে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা। তার কারণ যে স্বাস্থ্য ব্যবস্থা আপনাকে ভালো করতে গেলে বড় বড় বিল্ডিং করলে তো হবে না, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, ডাক্তার চাই, নার্স চাই, মেশিন পাওয়ার চাই, যন্ত্রপাতি চাই, এইগুলো না থাকলে টেকনিশিয়ান লোক দরকার আছে। কোথাও কোথাও দেখবেন এক্সরে মেশিন আছে কিন্তু অপারেটর নেই। কোথাও হাসপাতাল চকচক করে রং করে দিয়েছি কিন্তু ডাক্তার নেই। তো এইভাবে তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নত হচ্ছে যে একটা জায়গায় পৌঁছানো মুশকিল আছে। উত্তরবঙ্গবাসীদের একটা দাবি বহুদিন ধরে ছিল যে এখানে একটা এইমস প্যাটার্নে হসপিটাল তৈরি করা, এবং সেটার জন্য একটা কেন্দ্রীয় সরকার এক সময় ইউপিএ গভর্নমেন্ট প্রস্তাব নিয়েছিল, কিন্তু সেটাও হলো না। এটা কি জেলাকে পিছিয়ে গেল না অনেক স্বাস্থ্য ক্ষেত্রে? স্বাভাবিক তো, আমরা তো বলেছিলাম যে রায়গঞ্জে আমাদের এইমস হাসপাতাল হোক, তার জন্য জায়গা ইত্যাদি লোকেশন সব ঠিক করা হয়েছে। কিন্তু আপনাদের সময় তো হয়েছিল, কিন্তু আপনারা তো জায়গা দিয়ে দিতে পারেননি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিতে কত সময় লেগেছে সেটা দেখবেন আপনারা। এটা করার পর হচ্ছে যে আমরা যখন এই কাজটাকে শুরু করতে যাচ্ছি তখন আমাদের গভর্নমেন্ট, মানুষ হচ্ছে যে চাইনি, এই গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে স্বাভাবিক কারণে। আচ্ছা ঠিক আছে, পরিবর্তন হয়ে সরকার আছে, সেই সময় তো আপনি স্বাস্থ্যের দায়িত্বেও ছিলেন, আমরা দায়িত্ব নিয়ে আমাদের জেলাতে এটা করে না। আমাদের জেলাতে একটা নতুন জিনিস করতে গেলে আপনাকে জমি, লোকেশন, তার এই সমস্ত ভৌগোলিক সময়টা পাননি না, সময়টা পাইনি। আমরা লোকেশনটা ঠিক করতে পেরেছিলাম, আমরা নির্দিষ্ট করতে পেরেছিলাম যে এই জায়গাগুলোতে করা যেতে পারে। তার জন্য যা গভর্নমেন্টের অ্যাকুইজিশন করা দরকার, ল্যান্ড অ্যাকুইজিশন করা দরকার ইত্যাদি, সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে আমাদের অনেক সময় লেগেছিল। কিন্তু যখন এই কাজটা প্রায় হওয়ার মুখে, সেই সময় হচ্ছে যে তৃণমূল গভর্নমেন্ট আসার পর হচ্ছে সেই এইমসকে হচ্ছে যে কল্যাণীতে নিয়ে চলে গেল। মানুষকে, আমাদের জেলার বা উত্তরবঙ্গের মানুষকে হচ্ছে যে এইমস হলে যে সুবিধাটা পেত তার থেকে হচ্ছে বঞ্চিত করা হলো। আমাদের জেলায় ইসলামপুরে, রায়গঞ্জে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, এবং একজন বিগত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি কি মনে করছেন এগুলোকে মানুষকে পরিষেবা সঠিকভাবে পাচ্ছে? না, হাসপাতাল গোটা পশ্চিমবাংলায়, শুধু উত্তর দিনাজপুর কেন বলছেন আপনি, রায়গঞ্জ আর ইসলামপুর কেন বলছেন, যে গোটা পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে। তার কারণ হচ্ছে যে তার যে লক্ষ্য থাকা উচিত, যে একটা গভর্নমেন্টের হচ্ছে যে নির্দিষ্টভাবে একটা লক্ষ্য থাকা উচিত
যে আমি এই স্বাস্থ্য ব্যবস্থায় হচ্ছে কত বাজেটে টাকা রাখবো এবং তার ইনফ্রাস্ট্রাকচার, তার হচ্ছে যে অন্যান্য যাবতীয় জিনিস কিভাবে তৈরি করে দেব, সেই জায়গাটা যদি আপনার না থাকে চিন্তা ভাবনা, তাহলে এই কাজ হবে না। মানে বলতে চাচ্ছেন পরিকল্পনার অভাব। পরিকল্পনার অভাব আছে। এই পরিকল্পনার অভাবের জন্য স্বাস্থ্য বিভাগে কোনো উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে না। আচ্ছা, আপনি তো জনস্বাস্থ্য দেখতেন একসময়, তাহলে আমাদের জনস্বাস্থ্যকে সঠিক রাখার জন্য বেসিক কোন কোন জিনিসগুলো দরকার আপনি মনে করেন? আমি যেটা বললাম, সরকারের পক্ষ থেকে কি কি জিনিস করা দরকার? আমি যেটা বললাম যে প্রথম দেখতে হবে যে মানুষ যেন খুব অল্প সময়ের মধ্যে এই পরিষেবা পেতে পারে, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। এই জন্য আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা খুব দরকার। এই কাজটার মানে মানুষ যাতে বাড়ির কাছে একটা অন্তত উপস্বাস্থ্য কেন্দ্র একটা হাসপাতাল যেন পায়, সেখানে আমরা চেষ্টা করেছিলাম যে হোমিওপ্যাথিক ডাক্তার, তারপরে হচ্ছে আয়ুর্বেদিক ডাক্তার, তারপরে হচ্ছে ইউনানি ডাক্তার, এইগুলোকে সবগুলোকে যুক্ত করে আমরা হচ্ছে যে তাদেরকে সেই জায়গাগুলোতে গ্রামীণ এলাকায় যেন যায়, তারা থাকে, সেখানে মানুষকে পরিষেবা দিতে পারে। এটা ছিল আমাদের লক্ষ্য এবং এটাই হচ্ছে উদ্দেশ্য হওয়া উচিত সরকারের, যে মানুষ হচ্ছে যে সহজে যেন একটা সুবিধা পেতে পারে, তার জন্য যা ব্যবস্থা করা দরকার সেটাকে করতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই দৃষ্টিভঙ্গিতে যদি আপনি কাজ না করতে পারেন, তাহলে মানুষ বা সমাজ, যে পরিবর্তনের কথাটা আমরা ভাবছি, সমাজের স্ট্যান্ডার্ড অফ লিভিং যে জায়গাটা আমরা বাড়াতে চাইছি, সেটা বাড়বে না। স্বাভাবিক কারণে আজকে গোটা পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থাটা দেখেন, যে মানুষ হচ্ছে যে আজকে বেঙ্গালুরু যাচ্ছে, মানুষ হচ্ছে চেন্নাই যাচ্ছে, আজকে সেখানে পরিষেবা প্রচুর টাকা খরচ করে তাদেরকে সেই সেবা নিতে হচ্ছে। মানে এই যে স্বাস্থ্য পরিষেবা যে ভেঙে পড়েছে, তাহলে সরকারকে মানে ঘুরে দাঁড়ানোর জন্য কি কি করতে হবে এখন? প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঠিক করতে গেলে উপস্বাস্থ্য কেন্দ্র এবং তার আরো নিচে হচ্ছে যে একটা পরিকল্পনা করতে হবে, যে মানুষ যেন তাড়াতাড়ি এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে, পরিষেবাটা পেতে পারে, তার জন্য পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা করার পশ্চিমবাংলার যে পরিস্থিতি নেই এমন কথা না, হ্যাঁ, সেখানে একটা ঘাটতি আছে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে যেমন ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, হ্যাঁ, পরীক্ষাগুলোকে আপনাকে প্রতি বছর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। এই আউটপুটটা না থাকলে তো আবার আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো সেই দৃষ্টিভঙ্গিতে হচ্ছে যে একটা কাজ করতে গেলে তলার থেকে উপর পর্যন্ত আপনাকে হচ্ছে চ্যানেলটাকে ঠিক রাখতে হবে। আর এই চ্যানেলটা যদি আপনি একদিকে খালি করবেন আর অন্যদিকে করবেন না, তাহলে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনা যাবে না। না, আমাদের মানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য যেটা এইমস নিয়ে আমরা আলোচনা করছিলাম এক সময়, এবং এই এইমস আপনার সিপিএম এর পক্ষ থেকে এইমস এর দাবিকে আপনারা রাখবেন আবার? হ্যাঁ, আমাদের আছে তো। কারণ আমাদের যে এমপি আছেন, তিনি বারবার কিন্তু বলছেন এবং তিনি সংসদেও তিনি প্রস্তাব রেখেছেন যে সেকেন্ড এইমস করবার জন্য উত্তরবঙ্গে একটা এইমস হয়ে গেছে, সেকেন্ড এইমস, এবং এই সেকেন্ড এইমস এর দাবি নিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা চাচ্ছে। তো সেই বিষয়ে অসুবিধার কিছু নেই তো। আমরা তো বলছি যে এইমস ভারতবর্ষের সেকেন্ড এইমস কি হতে পারে একটা না, হতে পারে, এটা মানে একটা তো হয়ে গিয়েছে। এখন যারা দায়িত্বে আছে তারা বলতে পারবেন যে তাদের ক্যাপাবিলিটি আছে কিনা। হ্যাঁ, একাধিক এইমস হতেই পারে, কি আছে, অসুবিধা কি আছে? যদি নীতি ঠিক থাকে যে মানুষকে আমি পরিষেবা দেব, সেই জায়গাটা যদি নীতি ঠিক করা হয়, তাহলে করা অসুবিধা কি আছে? সেই দাবিটাকে সিপিএম এর পক্ষ থেকে রাখা হবে। আমরা লড়াই করছি, এখনো লড়াই করছি যে এইমস হলো না কেন, এই প্রশ্ন যেমন করছি, তেমনি এইমস এর মতো হচ্ছে যে হাসপাতাল দরকার। এই পরিষেবা যদি দিতে হয়, তাহলে উত্তরবঙ্গের মানুষকে বা পশ্চিমবাংলার মানুষকে হচ্ছে যে বাইরে যেতে হবে না, যদি এই কাজ করা যেতে পারে। আচ্ছা আনোয়ারুল, একটু রাজনীতির ব্যাপারে যাই আমরা। যে বামফ্রন্ট এখন কংগ্রেসের সাথেই মোটামুটি অ্যালায়েন্স করে সব নির্বাচনগুলো লড়াই করছে, সেটা আমরা দেখলাম যে পঞ্চায়েত থেকে শুরু করে সব ইলেকশনগুলোই। এই কংগ্রেসের সঙ্গে আগামী যে 26শে বিধানসভা আসছে, একসাথেই তো আপনারা লড়াই করবেন না? এই কথা ঠিক বলা যাবে না, বুঝলেন তো। আমরা অ্যালায়েন্সটা, আপনি বলছেন অ্যালায়েন্স আমরা করিনি, আমরা সিট শেয়ারিংটা করি। আচ্ছা, হ্যাঁ, আসন সংরক্ষণের ব্যাপারটা হচ্ছে যে আসন রফা দফা আমরা করি, অ্যালায়েন্স কিন্তু আমরা করিনি কোনোদিনই।
আমরা সিট শেয়ারিং করি, যে 5টা সিট তুমি লড়ো, 10টা সিট আমি লড়বো, বা 10টা তুমি লড়ো, আমি 15টা লড়বো। সিট শেয়ারিংটা হচ্ছে যে এটা আমরা চাইছি যে এটা হোক, না হলে বিজেপি এবং তৃণমূলের মতো শক্তিকে, অগ্রান্তিক ফ্যাসিস্ট শক্তিকে যদি পরাস্ত করতে হয়, তাহলে এই জায়গাটা আমাদের আসার দরকার। আমরা এই চেষ্টা করে না না, এই সিট শেয়ারিং এর পর নির্বাচনগুলোর যে ফলাফল হচ্ছে তাতে কার সুবিধা হচ্ছে? আপনাদের সিপিএম এর না কংগ্রেসের? লেফট ফ্রন্টের না কংগ্রেসের হচ্ছে? রাজনৈতিক সুবিধা কারা পাচ্ছে? না, মানুষ পাচ্ছে। দেখেন যে আমরা যে পাইনি এই কথা তো বলবো না, যে ভারতবর্ষে বিজেপিকে আটকানোর জন্য হচ্ছে যে গোটা সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ করে যারা বলছিল যে আমরা 400 পার করব, তাদেরকে 240-এ আটকে দিয়েছি। এটা তো অ্যাচিভমেন্ট। এই নিরিখে হচ্ছে যে আমাদের একটা অ্যাচিভমেন্ট, যে আজকে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত হতে পারছে না, তাকে কারো উপর নির্ভরশীল হতে হয়েছে। এটা আমাদের অ্যাচিভমেন্ট। আমরা ভারতবর্ষের মানুষকে বুঝাচ্ছি যে বিজেপি আরএসএস বিরোধী শক্তিগুলো ভারতবর্ষের ক্ষেত্রে হচ্ছে যে ঐক্যবদ্ধ সংগ্রাম করলে, ঐক্যবদ্ধ লড়াই করলে এইরকম একটা ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তিকে হচ্ছে পরাস্ত করা যায়। তার উদাহরণ আমাদের আছে। না না, সেটা করতে গিয়ে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাই, সেই ক্ষেত্রে বিজেপির বিরোধী শক্তি বলতে তৃণমূল দাবি করছে। সেই তৃণমূলের কাছ থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন বিজেপিকে আটকাবার জন্য? না, সেক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে হচ্ছে যে খুব পরিষ্কার বলেছি যে বিজেপি এবং তৃণমূল বিরোধী যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা আমাদের দায়িত্ব। আমরা সেই কাজ করছি। হ্যাঁ, কারণ তৃণমূল এবং বিজেপি, আমরা মনে করছি যে কেন্দ্রে হচ্ছে বিজেপি সরকার যে কাজগুলো করছে, যে ধরনের কাজগুলো করছে, যে নীতি নিয়ে তারা চলার চেষ্টা করছে, ঠিক একই নীতি হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করছে পশ্চিমবাংলায় তৃণমূল গভর্নমেন্ট। স্বাভাবিক কারণে হচ্ছে যে বিজেপির বিরোধিতা করব তার নীতির জন্য, আর পশ্চিমবাংলায় হচ্ছে যে সেই নীতিকে কার্যকারী করার ক্ষেত্রে যে গভর্নমেন্ট আছে বা যে সরকার আছে তাকে আমি সমর্থন করব, হতে পারে না। হ্যাঁ, অতএব তুমি তোমার নীতির পরিবর্তন করো, তাহলে আমরা ভাববো। কিন্তু তুমি ওই একই কায়দায় একই কৌশলে হচ্ছে যে তুমি করবা। ও চাইছে ভারতবর্ষে হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা থাকবে না, তুমি এইখানে হচ্ছে যে একটা সম্প্রদায়ের মানুষকে উস্কে দিয়ে হচ্ছে যে তুমি করবা। আর মানুষের হচ্ছে যে প্রতিদিনের যে সমস্যাগুলো আছে, ও যেমন কাটেল করছে, মানুষের অধিকারকে যেমন বঞ্চিত করে রাখার চেষ্টা করছে, ঠিক তেমনি পশ্চিমবাংলার ক্ষেত্রেও হচ্ছে যে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছো। যে গণতান্ত্রিক অধিকারগুলো আমাদের যা ছিল ভারতবর্ষের ক্ষেত্রে যেমন কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, পশ্চিমবাংলার ক্ষেত্রেও হচ্ছে যে সেগুলোকে প্রয়োগ করে মানুষের অধিকারকে কেড়ে আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচনের সময়ও কংগ্রেস বা সিপিএম থেকে অনেকেই মেম্বার বিভিন্ন জায়গাতে জয়লাভ করলেন, কিন্তু যেটা 3 মাস 4 মাসের মধ্যেই সব তৃণমূলে চলে যাচ্ছে। মানে আপনারা ধরে রাখতে পারছেন না কেন এদেরকে? ধরে রাখতে পারছি না একদিক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে দলবদল, আইন, প্রশাসন, নীতি, এগুলো যদি একটা গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি না থাকে, হ্যাঁ, ভাঙিয়ে নিয়ে যাওয়া, টাকা পয়সার খেলা, এগুলো তো ওপর থেকে শুরু হয়েছে, নীতির জন্য শুরু হয়েছে। যে কেনা বেচাটা উপর থেকে শুরু হয়ে এখানেও হচ্ছে পঞ্চায়েত মেম্বার, তাকে হচ্ছে 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে বাধ্য করানো হচ্ছে যে তাকে হচ্ছে দলবদল করতে। এই নীতি যদি চলে তাহলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে লড়াই, আমাদের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা, এ তো সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু আপনাদের যারা যাচ্ছে তারা বলছে যে আমরা কাজ করতে পারছি না, উন্নয়নের দিকে তাকিয়ে আমরা তৃণমূলে যাচ্ছি। বারবার এই বক্তব্যই আমরা শুনছি তাদের কাছ থেকে। কিন্তু আপনাদের কাছ থেকে অন্যরকম শোনা যাচ্ছে, ওরা পয়সা বিভিন্ন উন্নয়নটা আপনারা বলেন তো, পঞ্চায়েতের উন্নয়ন কি হয়েছে? না, ওরা দাবি রাখছে, কথা বলতে পারে উন্নয়নটা কি হয়েছে। আপনারা মনে করছেন এটা কোনো উন্নয়ন টুন্নয়ন না, অন্য গল্প রয়েছে? সেই গল্পগুলো কি কি? আপনি রায়গঞ্জের কথাই বলেন, যে আমি যেখানে বসে আজকে কথা বলছি, যে এখানকার পৌরসভা 3 বছর পার হয়ে গেছে, হ্যাঁ, এখনো হচ্ছে নির্বাচন হচ্ছে, অবৈধভাবে হচ্ছে যে সেখানে প্রশাসনিক কাজকর্ম চালানো হচ্ছে। আজকে গোটা 27টা ওয়ার্ডের আপনি বলেন তো চেহারাটা কি দাঁড়িয়েছে? আমরা ঘুরছি, আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, আমরা 15ই সেপ্টেম্বর হচ্ছে যে অভিযান করব, পৌরসভাতে অভিযান করব, যে পৌরসভা পরিচালনার ক্ষেত্রে আজকে রায়গঞ্জের মতো একটি শহর, সদর শহর, হ্যাঁ, জেলার হেডকোয়ার্টার, সেখানকার রাস্তাঘাট এবং জঞ্জাল যেভাবে তৈরি হয়েছে,
আপনি ভাবতে পারেন যে গ্রামীণ এলাকায় কি হতে পারে? উন্নয়ন বলতে কি বোঝায়? তাহলে উন্নয়নটা কি? উন্নয়নের ছাপ কি গ্রামে একেবারে শহর হয়ে গেছে, আর শহরগুলো গ্রামের থেকে আরো খারাপ জায়গায় চলে যাবে? শহরের উন্নয়নটা তো গ্রাম থেকে আরো বেশি উন্নত হবে। এটাই তো কথা। মানুষ এখান থেকে ইতিহাস আমাদের তাই শিখিয়েছে। শহর থেকে উন্নয়ন গ্রামে ছড়িয়ে যাবে। তাহলে শহর যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামের অবস্থাটা কি হবে? তাহলে উন্নয়নের জন্য হচ্ছে যে মানুষ চলে যাচ্ছে না, টাকা পয়সা নিয়ে মানুষকে কেনা বেচা করে, যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আগামী দিনে ভবিষ্যৎ হচ্ছে ভারতবর্ষের খুব ভয়ানক জায়গায় যাবে আমরা মনে করি। না, আপনারা সিপিএম থেকে একটা পরিকল্পনা নিয়েছেন যে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এগুলো ক্যাম্পেনিং হচ্ছে এবং একটা পৌরসভা অভিযান করবেন। হ্যাঁ, তাহলে অভিযানের কি কি দাবি থাকবে আপনাদের? না, আমাদের অভিযানের দাবিগুলো আমরা ঠিক করছি। এই সমস্ত ওয়ার্ডগুলো ঘুরে সেখানকার সমস্যাগুলো কি মানুষের কাছ থেকে কথাবার্তা বলে আমরা চার্টার অফ ডিমান্ড হচ্ছে যে আমরা ঠিক করে মানুষের কাছে বলবো। আমরা কিন্তু পৌরসভার নির্বাচন তো দাবি থাকছে, আপনারা তো চাইছেন। অবশ্যই পৌরসভার নির্বাচনের দাবি থাকবে। তারপরে পৌরসভার হচ্ছে যে বিভিন্ন পরিষেবাগুলো যেগুলো মানুষ বঞ্চিত হয়েছে, দেখলাম 17 সালে লাস্ট নির্বাচন হয়েছিল, সেটা আপনাদের কথা হয়তো নির্বাচন হয়নি সঠিকভাবে, একটা যাই নির্বাচন হয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো নির্বাচন হয়নি। যেটা গত 3 বছর ধরে একটা অ্যাডমিনিস্ট্রেটর চলছে, এভাবে চলতে পারে না? চলতে পারে না, গণতন্ত্র থাকবে না যদি এই অবস্থা থাকে। অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে হচ্ছে যে এই কাজগুলো চালাচ্ছে এই গভর্নমেন্ট, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। যে মানুষকে পরিষেবার থেকে বঞ্চিত করার জন্য হচ্ছে আজকে এই রকম অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়ে হচ্ছে যে প্রতিনিধি, একটা পঞ্চায়েত একটা পৌরসভা পরিচালনা করতে গেলে মানুষের রায় নিয়ে যে প্রতিনিধিরা যায় তারা হচ্ছে তাদের পরিকল্পনা অনুপাতে কাজ করবে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিলে তো সেগুলো ভাববে না, ভাববার সুযোগ নেই তাদের, বা মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। অনেক মানুষই, সাধারণ মানুষ জানে যে বোর্ড নেই, কাজ হবে, কর্মচারী ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু থাকে, এই জায়গাটা পৌঁছে গেছে। না, সেটা দিয়ে আপনারা বলছেন যে অভিযান করবেন, কিন্তু সারা বছর ব্যাপী আপনারা তো আন্দোলন নেই কেন? সারা বছর মানুষের সাথেই থাকবে। অবশ্যই আপনি দেখবেন যে গত পৌরসভার এই যে সমস্যাটা, এই যে জঞ্জাল পরিষ্কার পরিচ্ছন্নতা আজকের সমস্যা, গত বড় আপনি দেখবেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিআইএম পার্টির পক্ষ থেকে গতবারও হচ্ছে যে 1 বছর ধরে আমরা এই লড়াই করেছি, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করেছি, এবং আমরা কংগ্রেস সহ মিলিতভাবে হচ্ছে যে ওই অভিযান করেছিলাম, মিটিং করেছিলাম আমরা প্রকাশ্যে। এই বছরও আমরা করছি, প্রতি বছর প্রতিদিন হচ্ছে যে আমাদের এই কাজের সাথে আমরা যুক্ত আছি। এবারও কি কংগ্রেস থাকছে আপনাদের সাথে? না, এখনো পর্যন্ত কংগ্রেস নেই, আমরা আমাদের কাজ শুরু করেছি। কিন্তু কংগ্রেস যদি যৌথভাবে করছেন না কেন? না, যৌথভাবে কংগ্রেস এখনো কথা বলেনি, কংগ্রেসের সাথে আমরাও কথা বলিনি। আমরা অভিযানের কাজ, আমরা মানুষের দাবি দাওয়াগুলোকে, মানুষের সমস্যাগুলোকে জেনে নিয়ে তারপরে আমরা আহ্বান করব, যদি আসে কংগ্রেস ভালো। আচ্ছা আনোয়ারুল দা, আপনি 5 বছর তো মন্ত্রী ছিলেন, এবং আপনার টার্মে সেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কি কি 2-1টা কাজ করেছেন, যেগুলো মানুষের খুব এখন সহযোগী হয়ে উঠেছে, এরকম যদি বলেন। আমাদের জেলাতে সেই সময় উপস্বাস্থ্য কেন্দ্র যতগুলো তৈরি হয়েছিল আমাদের জেলাতে, এই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আমাদের হাতের তৈরি। আচ্ছা, মানে আপনার সময় হয়েছে? আমাদের সময় হয়েছে। যেখানে কোনো বেড ছিল না, গ্রামীণ রুরাল হসপিটালগুলো যেখানে, সেখানে যে হচ্ছে যে আপনার ইনডোর এবং আউটডোর চালু করার জন্য পরিকল্পনা গ্রহণ হয়েছিল, যেগুলো এরা আসার পর, গভর্নমেন্ট আসার পর সেগুলোকে আর কার্যকরী করতে দেয়নি। যেমন সোনাপুর বিপিএসসি, লক্ষ্মীপুর বিপিএসসি, আমাদের চোপড়ার ক্ষেত্রে আমি বলছি যে এগুলো হচ্ছে যে 6 বেড, কোথাও 10 বেড, এইভাবে আমরা সেখানে অ্যালটমেন্ট করে কালিয়াগঞ্জে রুরাল হসপিটালের মর্যাদা দেওয়া, সেখানে কাজ করা, এই সমস্ত বিষয়গুলো আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল। আমাদের একটা প্ল্যানিং ছিল যে তলার থেকে মানুষকে কি করে হচ্ছে এই পরিষেবা দিতে দিতে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু এই গভর্নমেন্ট আসার পর হচ্ছে যে এই নীতিকে, এই জায়গাটাকে হচ্ছে যে ধ্বংস করে দিয়ে হচ্ছে যে আপনার টাকা থাকলে আপনি স্বাস্থ্য পরিষেবা পাবেন, আর টাকা পয়সা যদি না থাকে আপনি পাবেন না, এই জায়গাটা নিয়ে গেল। মানে সেটা কি একটা বিল্ডিং দেখে কি আইওয়াশ এরকম ব্যাপার হচ্ছে কি? মানে কাজ নেই কিন্তু বিল্ডিং হচ্ছে?
শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে রং করে দিলে তো হবে না, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি আপনার না থাকে। না সিপিএম কংগ্রেস তো এখানে আন্দোলনে নামতে পারে যে আমরা বিল্ডিং আছে কিন্তু ডাক্তার নাই এবং মেশিন পত্র নেই, আমরা তো আন্দোলন করতে পারি, কিন্তু আন্দোলন হচ্ছে কোথায়? না আন্দোলন হচ্ছে না এমন কথা না, বিভিন্ন হাসপাতালে আমরা ডেপুটেশন দিচ্ছি, আজকেও দেখবেন আগামীকাল আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি যে আমাদের এই কাজগুলো অসুবিধা হচ্ছে, আপনি সমাধান করুন। হ্যাঁ, মুশকিলটা কোথায়? যে স্বাস্থ্য ভবনে আপনি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যখনই আপনি ডেপুটেশন দিতে যাবেন তখন হচ্ছে পারমিশন দেয় না। এই অগণতান্ত্রিক কিছুটা হচ্ছে যে প্রশাসনিক কাজকর্ম শুরু করেছে, আমাদের মিছিল মিটিং করতে দেয় না, ডেপুটেশন দিতে দেয় না, পারমিশন দিচ্ছে না, এগুলোও আছে। তাছাড়াও হচ্ছে যে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি, মানুষকে আমরা বলছি, কিন্তু প্রচার হচ্ছে আপনারা আন্দোলন করতে পারছেন না, তার জন্য আপনারা পুলিশ প্রশাসনের দোহাই দেন, এরকম প্রশ্ন ওঠে মাঝে মধ্যে। কোনো কথা হলো? পারমিশন না দিলে আপনার অনেক মিটিং আছে, আমি বলছি আপনাকে পুলিশ পারমিশন দিচ্ছে না কেন? আপনি তো গণতান্ত্রিক দেশে থাকেন, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করেন। সেটাই তো প্রশ্ন আমাদের, যে গণতান্ত্রিক দেশে আমার আন্দোলন করার অধিকার আছে, কিন্তু তুমি আমাকে আমরা নিরস্ত্র ভাবে তো আন্দোলন করতেই পারি সব জায়গায়, সে অধিকার দিচ্ছে না। সেটা আমরা যেমন বলছি তেমনি হচ্ছে যে গণমাধ্যমকেও বলা উচিত। আপনারা বুঝতে পারছেন কিন্তু বলতে পারছেন না। আমরা বলছি যে গণতন্ত্রের উপরে হামলা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষকে বলতে দেওয়া হচ্ছে না, মানুষকে হচ্ছে যে কথা বলার অধিকারটা হচ্ছে কেড়ে নেওয়ার চেষ্টাটা হচ্ছে। অনেক জায়গায় হচ্ছে যে আমাদেরকে করতে দেয় না। আমি বিএলআর অফিসে ডেপুটেশন দিতে যাব, পুলিশ সেখানে ব্যারিকেড করে হচ্ছে রেখে দিচ্ছে। আমি বিডিওর কাছে যাব, আমাকে পারমিশন দেওয়া হচ্ছে না। কি করবেন আপনি? এই গণতন্ত্রকে টিকিয়ে রাখাটা হচ্ছে যে আমাদের এখন দায়িত্ব পড়ে গেছে, যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা একটি দাবি। মানে আপনাদেরকে দুটো আন্দোলন করতে হচ্ছে, একটা শাসক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে, দ্বিতীয় পুলিশের বিরুদ্ধে, আর একটা হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও আরেকটা আন্দোলন আপনাকে করতে হচ্ছে, যে অনুমতি পাওয়ার জন্য আন্দোলন। আমরা ওই যে আগস্ট মাসের মধ্যেই হচ্ছে যে সমস্ত থানাগুলোতে ডেপুটেশনে যাব, সমস্ত থানা। কেন? কারণ এই পুলিশ প্রশাসন যেভাবে মানুষের উপরে অত্যাচার শুরু করেছে, অবৈধভাবে হচ্ছে যে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। বন্ধের সময় আমরা দেখলাম, স্ট্রাইকের সময় স্ট্রাইক করার অধিকার আমার আছে, কিন্তু স্ট্রাইকের সময় আমার রায়গঞ্জ শহরে হচ্ছে 16 জনকে গ্রেপ্তার করে 5টা পর্যন্ত রেখে দিল। গোটা জেলাতে আমার 22 জনকে অ্যারেস্ট করলো। কেন? আমরা কি মার করতে গেছিলাম না বম ফাটাতে গেছিলাম? আমরা গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করছি, যে আমি শ্রমকোডের বিরুদ্ধে হচ্ছে থানা ঘেরাও যে অভিযান, এটা কি কংগ্রেসের সাথে করবেন না? না আমরা এককভাবে বামফ্রন্টগতভাবে আমরা ডেপুটেশনে যাব। সমস্ত থানাতে আগস্ট মাসের মধ্যে সমস্ত থানায় হচ্ছে যে পুলিশি কার্যকলাপের বিরুদ্ধে আমরা হচ্ছে মানুষদের। আচ্ছা আনোয়ারুল দা, আমরা জানি যে যারা বামফ্রন্ট করে তাদের বেশিরভাগটাই আমরা জানি যে একটা আদর্শ নীতির ভিত্তিতে করে, এবং সে আদর্শচ্যুতি খুব কম সংখ্যকেরই থাকে আমরা জানি। কিন্তু দেখতে পেলাম যে সিপিএম 11 সালে ক্ষমতায় যাওয়ার পর থেকে আপনাদের যে শরিক ফরওয়ার্ড ব্লক দল, তাতে একটা বড় ভাঙন চলে এলো। ফরওয়ার্ড ব্লকের মাথারা সব চলে গেলেন বিভিন্ন জায়গাতে, যেমন কমল গুহর ছেলে উদয়ন গুহ চলে গেলেন তৃণমূলে, মন্ত্রী হলেন। আপনাদের চাকুলিয়ার একসময় এমএলএ ছিল সে আলী ইমরান রমজ, তিনি কংগ্রেসে চলে গেলেন। তো এইভাবে ছন্নছাড়া হয়ে দল ভেঙে যাচ্ছে কেন? এবং তারা তো একটা আদর্শ নিয়ে এসেছিলেন ফরওয়ার্ড ব্লকের। অবশ্যই আদর্শের দিক দিয়ে হচ্ছে যে বামপন্থী দলগুলোর মানে একটা নেতাজির দল, নেতাজির দল, সেখান থেকে এই বিচ্যুতি না ঘটনা। তাই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আপনি যে আপনার আদর্শকে সব মানুষ টিকিয়ে রাখতে পারবে, এটা কঠিন কাজ। হ্যাঁ, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় হচ্ছে যে আপনাকে টিকে থাকাটা, আপনার আদর্শকে নিয়ে টিকে থাকাটা হচ্ছে একটা সমস্যা আমাদের কাছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে, অনেক জায়গায় এই কাজটা হয়নি, এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে মতাদর্শগত সংগ্রাম, সেটাকে আরও তীক্ষ্ণ করতে হবে, আরও মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমরা আমাদের চেষ্টা করছি, আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা মানুষকে কি করে। আপনাদের থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বের করতে হয়েছে, ধরে রাখতে পারলেন না। হ্যাঁ, বের করতে হয়েছে, কারণ খারাপ কাজ করলে আপনি আদর্শকে সামনে রাখবেন আর আদর্শচ্যুত হয়ে অন্য কাজ করবেন। তন্ময় ভট্টাচার্য তিনিও তো অভিযুক্ত ছিলেন, হ্যাঁ, তাকে দলে বরণ করলেন। তার ব্যবস্থা নিয়েছিলাম, আমরাই তো সাহস দেখিয়েছি আমরা যে তার ঘটনাটা সত্য না মিথ্যা আমরা যাচাই করিনি, কিন্তু অভিযোগ আসছিল আমাদের পার্টি হচ্ছে যে দেনেন দিয়ে হচ্ছে যে আমরা ব্যবস্থা নিতে পেরেছি, আমরা নিয়েছি যে তুমি নিজেকে প্রমাণিত করো যে তুমি নির্দোষ। ও যেদিন ক্লিয়ার করতে পেরেছে সেদিন আবার পার্টিতে আমরা নিয়েছি, তাকে পার্টিতে আমরা ফিরিয়েছি। আমরা কিন্তু অভিযুক্ত হয়ে যাওয়ার পরে তার নামে অভিযোগ আসছে, অভিযুক্ত আমরা বলিনি যে অভিযোগ আছে তুমি প্রমাণ করো, প্রমাণ করেছে, ব্যক্তিগতভাবে সে পরিষ্কার হয়েছে, আমরা নিয়েছি। আচ্ছা, এখন আমরা যাবো ছোট্ট একটু বিরতিতে। হ্যাঁ, বিরতির পর আবার ফিরে আসছি। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর, সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। ফিরে আসলাম বিরতির পর, আবার শুরু করছে আমাদের সব কথা। আনারুল দা 2002 সালেও একটা রিভিউ হয়েছিল ইলেকটোরাল রোল নিয়ে, এবং সেই সময় প্রায় 28 লক্ষের মতো নাম বাদ পড়ে গিয়েছিল, কিন্তু তখন তো এরকম আন্দোলন হয়নি বা কোনো কিছু হয়নি, তো এখন কেন হচ্ছে? আপনাকে প্রথমে আমি বললাম না যে প্রতি বছর হচ্ছে আমাদের দেশে SIR ER এটা চলতো, রিভিশন হতেই পারে, তো এ প্রতি বছর চলতো, তো তাতে হচ্ছে যে মৃত ব্যক্তির নাম বাদ যাবে। আমরা দাবি করেছি যে ভুয়ো ভোটারের নাম হচ্ছে যে তালিকার থেকে বাদ দিতে হবে, এটা তো কন্টিনিউয়াস প্রসেস একটা, এটা হোক না, কিন্তু SIR নাম করে হঠাৎ করে হচ্ছে যে নতুন পদ্ধতি কেন আসলো, আমাদের প্রশ্ন এই জায়গাটা। এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য যে আছে, পৃথিবীর ইতিহাস বলছে 1933 সালে হিটলার জার্মানিতে হচ্ছে ইহুদিদের হচ্ছে যে জার্মানি থেকে বিচ্যুতি ঘটানোর জন্য, মানে আপনাদের যেটা বক্তব্য সেটা শাসক শ্রেণী বিরোধীদের ভোটাধিকারটা কেড়ে নিচ্ছে SIR নাম করে, অবশ্যই আপনাদের অভিযোগ। এটা হঠাৎ করে এদের মাথায় ঢুকেছে এমন কথা না, পৃথিবীর ইতিহাস বলছে যে হিটলার চেষ্টা করেছিল 1900। না, তাহলে 28 লক্ষ ভোটার যখন আপনাদের রাজত্বে যখন 2002 সালে বাদ গিয়েছিল, এরা কারা? এই ভোটাররা কারা ছিল 28 লক্ষ? এ তো দুটো একটা নয়। হ্যাঁ, 28 লক্ষ বাদ গেছে, যেতেই পারে, আমরা বলছি তো যে প্রকৃতপক্ষে আপনি যে কাজ যে পদ্ধতিতে করছিলেন, মৃত ব্যক্তি বা এখান থেকে ওখানে চলে গেছে তাদের নাম বাদ দেওয়া, এই 28 লক্ষের মধ্যে কি বিদেশি ধরা পড়েছিল? নির্বাচন কমিশন বলেনি। 65 লক্ষ বিহারে আসলো, বলতে পারছি কি নির্বাচন কমিশন যে ওখানে ওই মায়ানমার থেকে এত মানুষ আসছে, বাংলাদেশ থেকে এত মানুষ আসছে, এই কথা তো বলতে পারেনি, এখনো প্রকাশ করেনি। করেছে যে এত লোক মারা গেছে, এত লোক হচ্ছে যে এক জায়গার থেকে অন্য জায়গায় চলে গেছে, এত লোকের নাম হচ্ছে 2 জায়গায় আছে। তো এটা তো আমাদের ভারতবর্ষের সংবিধানে হচ্ছে যে আইনই ছিল, নতুন করে আইন তৈরি করার উদ্দেশ্যটা কি? এবং এই উদ্দেশ্য যখনই আপনি কাজ করতে যাচ্ছেন তখন হচ্ছে যে 11টা প্রমাণপত্র আপনাকে দিতে হবে। এর আগে আপনি যে প্রমাণগুলো দিয়েছিলেন আমাকে, সেগুলো আপনি মানছেন না কেন? আচ্ছা, না, কিন্তু ওরা যেটা বলছে যে বিজেপি যেটা বলছে যে বাংলাদেশ থেকে যারা অবৈধ অনুপ্রবেশ করে এদেশে এসে ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে, এবং এখানে নাকি পয়সা দিলে আধার কার্ড তৈরি হয়, পয়সা দিলে ভোটার ID তৈরি হয়, এগুলো সব ফেক তৈরি করে তারা ভোটার লিস্টে ঢুকে গেছে, এবং এইটাকে আপনারা সমর্থন করছেন কেন? কে দায়ী? ভুয়া আধার কার্ড তৈরি করার মালিকটা কে? আপনারা বলেন তো, এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, বুঝলেন কিনা?
ভুয়ো আধার কার্ড তৈরি করলো কে? কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশনের দায়িত্ব নেই? ভোটার কার্ড কে তৈরি করলো? নির্বাচন কমিশন। দায়ী আমি হব না দায়ী আপনি হবেন? প্রথম দায়ী আপনি আপনার দায়িত্ব প্রথমে স্বীকার করুন যে আমি ভুল করেছি। তাহলে আমি তো আর বাড়ির থেকে তৈরি করি না, ওনারা বলছে যে কাজ করছে স্টেট মেশিনারি। সে যেই করুন না কেন, স্টেট মেশিনারি কাজ করছে, তো দায়বদ্ধতা তো আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। আপনি আমাকে লাইনে দাঁড় করিয়ে হচ্ছে যে একবার বললেন আধার কার্ড করো, একবার বললেন ভোটার কার্ড করো, একবার বললেন ব্যাংকের কাগজে লিঙ্ক করো, অমুক করো, সবুক করো, সবগুলো আমি কথা শুনেছি। তুমি প্রতি বছর করো না, আপত্তির কিচ্ছু নেই, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তুমি আজকে আমাকে বলছো যে আমি যে কাগজ তোমাকে দিয়েছিলাম প্রমাণপত্র হিসাবে সেগুলো মানবো না, তোমাকে নতুন করে করতে হবে। নতুন করে কোথার থেকে পাবো? কে দিবে? আচ্ছা এইবার বলেন তো আপনি যে 11টা কাগজ যেগুলো বলেছে সেই কাগজগুলো তৈরি করতে কি ভুয়া সার্টিফিকেট পাওয়া যাবে না? এই কাগজগুলো তো কেউ মানুষের তো তৈরি করবে, এ তো ভগবান আল্লাহ তৈরি করে দেবে না। এইগুলো হচ্ছে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, তো পয়সা দিয়ে ধরবার দায়িত্ব সেন্টারে থাকতে হবে, ধরতে হবে যে আমাকে ফেক জিনিস দিয়ে তোমার কাছ থেকে কাট করছে। তাহলে তুমি ওটা বিশ্বাস করছো না। আর যে কাগজগুলো আমি তৈরি করতে যাব এখন, আপনি জানেন না, কোর্টে গিয়ে দেখেন তো এফিডেভিট করার জন্য কত লাইন লেগেছে। কালকে ইসলামপুরে আমি গেছিলাম, ইসলামপুরে খবর পেলাম যে প্রতিদিন হচ্ছে যে হাজার হাজার এফিডেভিট করার জন্য লাইনে পড়েছে। সেখানে 70 থেকে 75খানা এফিডেভিট প্রতিদিন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যেটা করতে হয়, 70 থেকে 75খানা হচ্ছে এফিডেভিট হচ্ছে, বাকি হাজার হাজার হচ্ছে যে পেন্ডিং পড়ে আছে। আপনি বলেন তো, মানে এফিডেভিট করছে মানে স্টেটমেন্ট দিচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যে আমি নাম, হ্যাঁ, যে আমার 2002 সালে হয়তো ভোটার লিস্টের নামটা নেই বা অন্য কিছু নেই, আমাকে এফিডেভিট করে এক দিতে হচ্ছে। তো আপনি এই কাগজগুলো তৈরি করার পর হচ্ছে এগুলোকে বিশ্বাস কেন করবেন আপনি? আমি তো টাকা দিয়ে করে নেবো এফিডেভিট, আমি টাকা দিয়ে করে নেবো, আমি রেসিডেন্স সার্টিফিকেট আমি টাকা দিয়ে নিয়ে। এফিডেভিটটা তো একটা স্টেটমেন্ট, আমি যেটা স্টেটমেন্ট দিচ্ছি আমি সত্যি বলছি, সত্যি, কিন্তু আমি তো মিথ্যা বলতেও পারি, হ্যাঁ, তাহলে এর গ্যারান্টি কোথায়? আপনি 11টা জিনিসের উপরে বিশ্বাস করছেন, আর আগের 5টা জিনিস দিয়েছিলেন আপনার হাতে তৈরি করা জিনিস, আপনি ওটা বিশ্বাস করবেন না, আর 11টা জিনিস আমাকে আবার টাকা পয়সা খরচ করে হচ্ছে যে অবৈধভাবেই বলেন না কেন, যে অবৈধভাবে আমি যে করতে পারবো না, এর কোন গ্যারান্টি আছে? না, কেন বিশ্বাস করছেন? যেটা বিজেপি বলছে উদ্দেশ্য, আমি এই ক্ষেত্রে আপনাকে বলছি যে উদ্দেশ্য একটা, পৃথিবীর ইতিহাস বলছে যে হিটলার 1933 সালে হচ্ছে যে জার্মানিতে ইহুদিদের ধ্বংস করার জন্য হচ্ছে 33 সালে একটি আইন এনেছিল, 35 সালে আবার নতুন করে আইন করেছিল, 38 সালে হচ্ছে যে তিনি আবার তৈরি করার চেষ্টা করেছেন। এই করে করে 60 লক্ষের উপরে হচ্ছে মানুষকে সেখানে মারা হয়েছিল ইহুদিদের। একই অবস্থা, একই ফ্যাসিস্টরা হচ্ছে যে এই কায়দায় চলার চেষ্টা করে, যে ফ্যাসিস্টরা মানুষকে হচ্ছে যে প্রথম আমাদের এখানে হচ্ছে যে কমিউনিস্টদের, মুসলমানদের, ইহুদিদের, হ্যাঁ, বা ইসাই ধর্মের যারা বিশ্বাসী, এই তাদেরকে প্রথম হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার থেকে কেড়ে নাও, তারপরে তাদেরকে হচ্ছে অন্যান্য অধিকার থেকে বঞ্চিত। না, তাহলে যেটা বলছে যে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে, এটা কি আপনি কি মনে করেন? এটা কি হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ হলে কে দায়ী বলেন তো? রোহিঙ্গাটা কোথায়? দায়ের প্রশ্ন ছেড়েই দিলাম, তাহলে অনুপ্রবেশটা কি হচ্ছে রোহিঙ্গাদের? তাহলে কি মনে হয় কেন হবে? কি কারণে হচ্ছে বলেন না? হতে পারে 2-4 পিস এদিক ওদিক করে আসছে, হতেই পারে বিভিন্ন দেশে। আমাদের মানুষ আমেরিকাতে নেই, আমেরিকাতেও আছে, হ্যাঁ, কিছু মানুষকে তো কিছুদিন দেখা গেল যে আমেরিকার থেকে জেলবন্দি করে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, সেটা হতে পারে, সেটা ধরা হোক, আমাদের আপত্তি সেখানে নেই যে কেন অবৈধ কেন, কিন্তু বৈধ লোক যাতে হয়রানি না, বৈধ লোক কেন হয়রানি হবে? তাকে আজকে 11টা কাগজপত্র 2002 সালে আপনি ভোটার লিস্ট বলেন তো, 2002 সালের ভোটার লিস্ট আপনি আজকে ডাউনলোড করতে গেলেও আপনাকে হচ্ছে যে অ্যান্ড্রয়েড মোবাইলে সাহায্য নিতে হবে, কম্পিউটারে যেতে হবে, এক একটা কম্পিউটারের দোকানে হচ্ছে যে আপনাকে 100 টাকা 200 টাকা হচ্ছে যে চার্জ করছে। আপনি পারবেন নাকি? মানুষকে হয়রান করে দিচ্ছেন কেন? কি কারণ? 2024 সালকে আপনি বিশ্বাস করতে পারছেন না কেন? আপনার তৈরি করা ভোটার লিস্ট আপনি 2003 সালকে বিশ্বাস করছেন, 2024 সালকে কেন বিশ্বাস করবেন না?
কি মানেটা কি দাঁড়ায়? তাহলে অনুপ্রবেশ হয়ে থাকলে ব্যর্থতা তো ব্যর্থতা বিজেপি তো- গভর্নমেন্টেরই বলা যায়। হ্যাঁ, হ্যাঁ তোমার ব্যর্থতা। হ্যাঁ। তোমার সিআরপিএফ আছে, তোমার বিএসএফ আছে, কি করে অনুপ্রবেশ হচ্ছে? পেহেলগামে ঘটনা ঘটে গেল, এত বড় ভারতবর্ষ, এত বড় সৈন্যবাহিনী, এত বড় মেশিন, এত বড় আমাদের যন্ত্রপাতি আছে, আর লোক ঢুকলো, মেরে দিয়ে চলে গেল, খুঁজে পেলাম না। কি কারণটা কি বলো না, পরিষ্কার বলতে হবে তো মানুষকে। আমরা তো জানতে চাইছি যে কারা আসলো, কারা চলে গেল, মেরে দিয়ে চলে গেল। ভারতবর্ষ এত দুর্বল যে বিদেশ থেকে, পাকিস্তান থেকে লোক আসলো, এসে হচ্ছে যে বসবাস করলো, থাকলো, 26 জন লোককে মেরে দিয়ে আবার চলে গেল, আর বলবেন যে আমি ভারতবর্ষের গুরু। কিন্তু সেদিনকে তো 3 জনকে আবার হত্যা করে বলে দিল যে আমরা 3 জনকে মেরেছি, যারা এর মধ্যে সহযোগী ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা আমরা প্রশ্ন করছি, এই জায়গাগুলো যে আপনি এই কোন জায়গাটা নিয়ে যেতে চাইছেন, আপনার কোন কথাটা আমি বিশ্বাস করব? 2024 আপনি তৈরি করলেন, আপনি মানবেন না। আবার 2003 সালকে আপনি ভিত্তি বছর ঠিক করছেন কেন? 2003টা কি ভগবান তৈরি করে দিয়েছিল যে ওটাকে বিশ্বাস করবেন আপনি? আর 2024-এর জন্ম 2003কে কেন্দ্র করে, তাহলে 2003 তার যদি বাবা হয়, তাহলে ছেলেকে আপনি 2003 যদি ভিত্তি বছর করে থাকে তাহলে তো তার ক্রেডিট তো আপনাদের, গোস টু অবশ্যই, সিপিএম। এখন ওই লিস্টে আপনারা তৈরি করছে, এটা মান্যতা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ না, সে মান্যতা আমি বলছি না, ওটা যে কে তৈরি করেছিল ওটা বড় কথা না, কিন্তু 2003কে আপনি যদি বিশ্বাস করেন, তাহলে 2003 থেকে জন্ম নিয়েছে 2024, তাহলে 2024 তো আর সমুদ্র থেকে নামগুলো আসেনি, আপনাকে 2003-এর উপরে বেস করেই হচ্ছে যে নামগুলোকে নিয়ে আসতে হয়েছে। তাহলে 2003কে আপনি বিশ্বাস করবেন, 2024কে আপনি কেন বিশ্বাস করবেন? আপনার তৈরি। আমার জন্মটা হচ্ছে 2003 থেকে এসে আমি 2024-এ এসে বড় হলাম, 2024কে আপনি মানবেন না? আচ্ছা আনোয়ারুল দা, আমরা আরো অন্য একটু জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের সংগঠনের যে পরিস্থিতি দাঁড়িয়েছে আগের থেকে এসে, তার পর্যালোচনা একটা প্রশ্ন উঠে এসেছিল যে যারা প্রকৃত যুবক সম্প্রদায়, তাদেরকে আপনারা বা নতুন প্রজন্মকে দলে আনতে পারেননি সেইভাবে। তো দলকে দাঁড় করাবার জন্য এটা নাকি আপনাদের প্রথম একটা দায়িত্ব ছিল যে নতুন যুব সমাজকে জায়গাতে নিয়ে আসতে হবে। তো সেটা কতদূর কি সম্ভব? আপনারা দেখতে পাচ্ছেন না আমি কি বয়স্ক? বীরেশ্বর লাহিড়ীর মতো বয়স? না, অবশ্যই আপনি নতুন জেনারেশনের মধ্যে আপনি আছেন। উত্তম পাল কি বয়স? হ্যাঁ, আমাদের পার্টিতে রাজ্য কমিটির সদস্য। তা এই প্রস্তুতি শুরু হয়েছে আপনাদের? তীর্থ দাস, হ্যাঁ তীর্থ দাস, ও কি খুব বয়স্ক? আমাদের 17টা এরিয়া কমিটির সেক্রেটারি, আপনি দেখবেন 40-এর নিচে সবারই বয়স, 40-এর নিচে আমি বলছি আপনাকে। হ্যাঁ, চোপড়ার থেকে শুরু করে ইটার পর্যন্ত 17টা 40-এর নিচেকেই নিয়ে আসবার জন্য একটা প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের শুরু হয়েছে, অনেক আগের থেকে ছিল। কিছু কিছু জায়গায় হচ্ছে যে আমাদের পূর্ণ অভিজ্ঞতা একেবারে ফেলে দেবো তা তো নয়, কিছু মানুষকে পাশে রাখতে হয়তো, তাদের বুদ্ধি পরামর্শ নিতে হয়তো। বাবাকে আপনি বাবা বলবেন না, বাবাকে একবার বৃদ্ধ অবস্থায় হচ্ছে যে বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না, এটা হয় নাকি? বিমান বসে এখনো হচ্ছে যে আমাদের পাশে বসে থাকেন, পরামর্শ দেন। সূর্যকান্ত মিশ্র হচ্ছে যে আজকে আমাকে পরামর্শ দিতে পারেন, তার পরামর্শ আমি নেব না? তার অভিজ্ঞতা সব সমুদ্রে ফেলে দেবো? তার পাশে মোহাম্মদ সেলিম আজকে আমার পার্টি পরিচালনা করছেন, সেখানে আবাস রায় আছে, সেখানে হচ্ছে যে পলাশ দাস, মানে পুরনোর সাথে নতুনের সমন্বয় এবং নতুনের মানে নতুনের প্রাধান্য। হ্যাঁ, প্রাধান্যটা নতুন। আমরা কি ধার করে নিয়ে আসছি মীনাক্ষী মুখার্জিকে? ধার করে নিয়ে আসছি আমরা? কি ওই শতরূপ ঘোষকে ধার করে নিয়ে আসছি আমরা? কি সৃজন ভট্টাচার্যকে ধার করে নিয়ে আসছি? আমাদেরই পার্টি তো, আমরাই তো তাদেরকে দায়িত্ব দিয়েছি, কেন্দ্রীয় কমিটির সদস্য করেছি আমাদের পার্টি। এইসব বলার মানেটা কি? না, তাহলে 2026-এ আমরা একটা নতুন বামফ্রন্টকে দেখতে পাবো? অবশ্যই পাবে, কেন পাবেন না? আমাদের চিন্তা ভাবনা, দূরদর্শিতা আমাদের আছে, এবং যেখানে আপনাদের মহাশূন্য যে একটা বলে প্রচার করছে বিরোধীরা, এই শূন্যতাকে পূর্ণতায় রূপ পাবে। এটা নির্ভর করবে মানুষের উপর, বুঝলেন কিনা? মানুষ ঠিক করবে। আমরা মানুষের কাছে আমাদের যা বক্তব্য আমরা বলার চেষ্টা করব। হ্যাঁ, মানুষকে হচ্ছে কম্পারেটিভ স্টাডি করার জন্য যা সাহায্য করা, একজন রাজনৈতিক কর্মী হিসাবে যা সাহায্য করা দরকার, সেটুকু আমার কাজ, সেটা করব। মানুষ বিচার করবে। আমরা এখনই বলছি না যে আমাদেরকে ফিরিয়ে আনুন, মানুষ যদি চায় তাহলে ফিরিয়ে আনবে। আমরা বলছি যে সুযোগ আছে আপনাদের কাছে,
34 সালে হচ্ছে যে বামফ্রন্ট সরকার দেখেছেন, 14 বছর ধরে হচ্ছে যে একটা তৃণমূলের সরকার দেখছেন। আপনারা কম্পারেটিভ স্টাডি করুন, আপনারা মিলান যে সামাজিক অবস্থার পরিবর্তন। আজকে আমাদের সময় খুব কম, এর মধ্যে 1 মিনিটের জন্য আপনাকে এর কাছ থেকে একটু শুনতে চাব। সেটা হচ্ছে যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার দলকে সাজাবার জন্য কোন কোন জিনিসের উপরে মেন প্রাধান্য দেবেন আগামী দিনে 26-এর জন্য তৈরি করবার জন্য? শোনেন, আমাদের সাংগঠনিক কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আমাদের 9টা বিধানসভা কমিটি আমরা তৈরি করেছি। বিধানসভা কমিটি তৈরি করে ইতিমধ্যে 2 পর্যায়ে মিটিং হয়েছে। আমরা সেকেন্ড ফেজ হচ্ছে যে আমরা আবার শুরু করতে যাচ্ছি। আমরা বিধানসভা কমিটি বামফ্রন্টের বাইরের যে শক্তি আছে সেই শক্তিগুলোর সাথে আমরা চেষ্টা করছি ঐক্যবদ্ধভাবে। আমাদের অন্যতম কংগ্রেস, তার মধ্যে কংগ্রেস থাকতে পারে, কংগ্রেস যদি আসে তাহলে ভালো। হ্যাঁ, আমরা কিন্তু এখনো দরজা জানলা বন্ধ করে দিয়েছি এমন কথা না। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আমাদের সাংগঠনিক নিজস্ব শক্তির যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কি করে দূর করা যায় তার জন্য হচ্ছে চেষ্টা আমাদের চলছে। হ্যাঁ, আমরা কর্মসূচির মধ্যে আছি, আমরা মাঠে আছি, মানুষের পাশে আমরা আছি। আরে ডালকোলার একজন পরিযায়ী শ্রমিক ট্রেন থেকে হারিয়ে গেল, কেউ তার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেওয়ার লোক নেই। আমরাই আছি, আমরাই গেছি, আমরা ডিএমকে বলছি যে আপনি খোঁজ করে দিন। আমরা আছি তো, তার পাশে আছি। সময়ের অভাবে আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের সাফ কথা। আবার আমরা মিলিত হব অন্যদিন। ধন্যবাদ। চন্দ্র পালকে কেন, শুভেন্দু অধিকারীকে ডাকুক না কেন, কোনো অসুবিধা নেই তো। আমাকে টিকিট যদি তৃণমূল কংগ্রেস দেয়, এখানে যে কেউ দাঁড়াবে তার বিরুদ্ধে লড়বো আর তাকে ভালো ব্যবধানে হারাবো। কিন্তু ওনারা বলুন রায়গঞ্জে এমস করবে, আমি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবো জমির জন্য। উনি নিজের সাংসদ হিসাবে ওনার দায়িত্ব পালন করতে পারছেন না। আর যে দায়িত্ব, বড় দায়িত্ব রায়গঞ্জবাসী। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।